যে রাজনৈতিক বাস্তবতা এখন আমরা দাঁড়িয়ে আছি, কিংবা যে এই ধরনের আসলে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারকে পেয়েছি, 40 দিন পেরিয়ে গেছে এই সরকারের, ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ উপদেষ্টা আমরা পেয়েছি এবারের অন্তর্বর্তীকালীন সরকারে। কতটুকু আসলে তারুণ্যের প্রয়োজন ছিল আর কতখানি অভিজ্ঞতার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? শুনেন, দুটোই আসলে একটা ব্লেন্ডিং হওয়া দরকার। ব্লেন্ডিংটা কি, গ্রামে একটা প্রবাদ আছে না যে কিছু জিনিস ধারে কাটে কিছু ভারে কাটে। আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, একটা চাপাতি আছে না, চাপাতির চেয়ে ব্লেড কিন্তু ধার বেশি। আপনি কি এই ধারালো ব্লেড দিয়ে একটা গরু কাটতে পারবেন? পারবেন না। গরু কাটার জন্য আপনার চাপাতি লাগবে, কারণ ওখানে ভাল লাগবে, ধারে কেবল হবে না। আবার ওই চাপাতি দিয়ে কি আপনি দাড়ি কাটতে পারবেন? পারবেন না, ওর জন্য ধারালো ব্লেড লাগবে। তো আমাদের তো দাড়িও কাটতে হবে, গরুও কাটতে হবে, তাই না? তো সরকার যখন আপনি চালাবেন তখন ধার এবং ভারের একটা ব্লেন্ডিং দরকার হয়। এখন একটা লোক ধার নিলেন, একটা লোক ভার নিলেন, তা না, কিন্তু আমি ওইভাবে বলছি না। একই ব্যক্তির মধ্যে দুইটা প্রতিভাই থাকতে হবে, ধারও থাকতে হবে, ভারও থাকতে হবে। ছাত্রদেরকে নিয়েছে দুজনকে, এটাতে ভুল করেছে, মহা ভুল করেছে। আমি ওরা ছাত্র বলে, বয়স কম বলে আমি কিন্তু ওভাবে বলছি না, এটা আমার বিবেচনায় ভুল, আমি এটাকে ভুল মনে করি। কেন ভুল মনে করি সেটা আমি বলি। আসলে উচিত ছিল কি, উচিত ছিল, এটা তো একটা বিপ্লবী সরকার এবং এদের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা, অনেক প্রত্যাশা। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সব এটা কিন্তু দলীয় প্রত্যাশা না, কিন্তু এটা একটা সামগ্রিক প্রত্যাশা। এই প্রত্যাশা মেটানোর জন্য একটা খুব ঠান্ডা মাথার একটা সরকার দরকার ছিল, যাদের একসঙ্গে ধারও আছে, ভারও আছে, দুটোই দরকার ছিল। পাশাপাশি তাদের জন্য সারা দেশে যাতে নাকি প্রতি বিপ্লবী কোনো শক্তি উঠে আসতে না পারে, সেই জন্য সারা দেশে তাদের একটা সাপোর্টিং ফোর্স দরকার ছিল। সেই সাপোর্টিং ফোর্সটা হতে পারতো স্টুডেন্টরা, আমার বিবেচনা, আমি যে ভাবি আর কি। সরকার যদি এমন করতো, এই স্টুডেন্টদেরকে সরকারে না নিয়ে বাইরে রাখতো ওই একটা সাপোর্টিং ফোর্স হিসাবে, এবং তাদের সঙ্গে সরকার নিয়মিত বসতো, মাসে মনে করেন একদিন বসলো, যে আমরা এইভাবে চলছি, তোমাদের কি প্রত্যাশা বলো আমাদেরকে। ওইখানে মনে করেন এই যে 56 জন 57 জন যে সমন্বয় গেছে, এদের নিয়েই বসলো, একদিন বসলো মাসে। তারা তাদেরকে বললো আমরা এটা চেয়েছিলাম, এটা পাইনি, আপনারা এটা করেন। তাদের গাইডলাইনটা আমরা ফলো, তাদের প্রত্যাশাটা গভর্নমেন্ট ফলো করতো। কিন্তু এখন যেটা হয়েছে, দুইজনকে নেওয়াতে, দুইজনকে নিল প্রথম, তারপরে নিল আরেকজনকে। আচ্ছা, নেওয়াতে সমস্যাটা কি হলো আমি বলি আপনাকে। সমস্যাটা হলো ওদের তো কোনো কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না, কিন্তু সবাই সমন্বয়ক। তখন প্রথম প্রশ্ন আসলো যে ওকে নিল কোন বিবেচনা, আমি নই কেন? আরেক সমন্বয়ক বলতেছে হোয়াই নট মি। যে রাজনৈতিক অন্তর্দলীয় কোন্দল আমরা দেখেছি, আবার একই ধরনের ছাত্রদের হয়ে গেল। আবার প্রথম বললো যে দুজন নিল, দুজন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কেউ নিল না কেন? আবার আরেকটা প্রশ্ন কিন্তু উঠবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিল সব ঢাকা ইউনিভার্সিটি কেন? আর কারো কোনো ভূমিকা ছিল না, বুঝলেন? আবার আরেকটা প্রশ্ন উঠতে পারে, সব ছেলেদের নিল, মেয়েরা কিছু করে নাই, মেয়েদের নয় কেন? এগুলো কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি খুঁচায় খুঁচায় প্রশ্ন বের করতেছি, না আমি বের করতেছি না, এগুলো আমি শুনেছি ওদের মুখে। আবার দেখেন আর একটা কথা, দুজন সমন্বয় করলো, এরা হলো জানেন, এগুলো সিদ্ধান্তহীনতার সমস্যা, তারা বুঝতে পারছে না কি করবে। এই যে দুজন লোককে আপনি নিলেন, নেওয়ার পর তাদের কি বানালেন, উপদেষ্টা বানাইলেন, এক একজনকে একাধিক মন্ত্রণালয় দিলেন, ভালো কথা। উপদেষ্টাটা কি মন্ত্রীর সমপর্যায়। পরে আবার আরেকজনকে নিলেন, উনি নাকি তাদের আধ্যাত্মিক গুরু, মানে মূলত ব্রেন নাকি তার, কি নাম, মাহবুব আলম নাকি, তারে বানাইলেন প্রধান উপদেষ্টার সহকারী, বিশেষ সহকারী। সে হলো সচিব পদমর্যাদার, মানে গুরু হয়ে গেল সচিব পদমর্যাদার, আর শীর্ষ হয়ে গেল মন্ত্রী। এগুলি মানে এগুলো আমি কিন্তু আমার না, সমন্বয়হীনতা একটা জায়গা শুনেছি। মূল এতে কি হলো, এখন এই যে এই আন্দোলনের ছেলেমেয়েরা ঢাকার বাইরে যাচ্ছে, যে কিন্তু সেরকম স্বাচ্ছন্দ্য কাজ করতে পারছে না।